রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্বামী। আজকে গল্পের ষষ্ঠ পর্ব। অনেক বেলায় যখন ঘুম ভাঙল, মনে হলো যেন জ্বর হয়েছে। উঠে বাইরে যাচ্ছি, স্বামী এসে ঘরে ঢুকলেন। আমি মুখ নিচু করে একপাশে দাঁড়িয়ে রইলুম। তিনি বললেন, তোমাদের গ্রামে নরেনবাবু এসেছেন। বুকের ভেতরটা ধক করে উঠল। স্বামী বলতে লাগলেন, আমাদের নিখিলের তিনি কলেজের বন্ধু। চিতর বিলে হাঁস শিকার করবার জন্যে কলকাতায় থাকতে সে বুঝি কবে নেমন্তন্ন করে এসেছিল, তাই এসেছেন। তুমিও তাকে বেশ চেনো না? মানুষের স্পর্ধার কি একটা সীমা থাকতে নেই? ঘাড়ে নেড়ে বললুম, আছে, কিন্তু ঘৃণায় লজ্জায় নখ থেকে চুল পর্যন্ত আমার তেতো হয়ে গেল। স্বামী বললেন, তোমার প্রতিবেশীর আদর যত্নের ভার তোমাকেই নিতে হবে। শুনে এমনই চমকে উঠলুম যে ভয় হলো। হয়তো আমার চমকটা তার চোখে পড়েছে, কিন্তু এদিকে তার দৃষ্টি ছিল না। বললেন, কাল রাত্রি থেকেই মায়ের বাতটা ভয়ানক বেড়েছে। এদিকে নিখিলও বাড়ি নেই। অখিলকেও তার অফিস করতে হবে। মুখ নিচু করে কোনো মতে বললুম, তুমি? আমার কিছুতেই থাকবার জো নেই। রায়গঞ্জে পাট কিনতে না গেলেই নয়। কখন ফিরবে? ফিরতে আমার কাল এই সময়। রাত্রিটা সেইখানেই থাকতে হবে। তাহলে আর কোথাও তাকে যেতে বলো। আমি বউ মানুষ, শ্বশুর বাড়িতে তার সামনে বার হতে পারবো না। স্বামী বললেন, ছি, তা কি হয়? আমি সমস্ত ঠিক করে দিয়ে যাচ্ছি। তুমি সামনে না বার হও, আড়াল থেকে গুছিয়ে গাছিয়ে দিও। এই বলে তিনি বাইরে চলে গেলেন। সেই দিন 5 মাস পরে আবার নরেনকে দেখলুম। দুপুরবেলায় সে খেতে বসেছিল। আমি রান্নাঘরে দোরের আড়ালে বসে কিছুতেই চোখের কৌতূহল থামাতে পারলুম না। কিন্তু চাইবা মাত্রই আমার সমস্ত মনটা এমন এক প্রকার বিতৃষ্ণায় ভরে গেল যে সে পরকে বোঝানো শক্ত। মস্ত একটা তেঁতুল বিছিয়ে এঁকে বেঁকে চলে যেতে দেখলে সর্বাঙ্গ যেমন করে ওঠে, অথচ যতক্ষণ সেটা দেখা যায় চোখ ফিরোতে পারা যায় না, ঠিক তেমনই করে আমি নরেনের পানে চেয়ে রইলুম। ছি ছি, ওর ওই দেহটাকে কি করে যে একদিন ছুঁয়েছি, মনে পড়তেই সর্বশরীর কাঁটা দিয়ে মাথার চুল পর্যন্ত আমার খাড়া হয়ে উঠল। খেতে খেতে সে মাঝে মাঝে চোখ তুলে চারিদিকে কি যে খুঁজছিল সে আমি জানি। আমাদের রাঁধুনি কি একটা তরকারি দিতে গেল। সে হঠাৎ ভারী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলে, হ্যাঁ গা, তোমাদের বড় বউ যে বড় বেরোলো না? রাঁধুনি জানতো যে ইনি আমাদের বাপের বাড়ির লোক, গ্রামের জমিদার, তাই বোধ করি খুশি করবার জন্যেই হাসির ভঙ্গিতে একজুড়ি মিথ্যে কথা বলে তার মন জোগালে। বললে, কি জানি বাবু, বড় বৌমার ভারী লজ্জা, নইলে তিনিই তো আপনার জন্য আজ নিজে রাঁধলেন। রান্নাঘরে বসে তিনিই তো আপনার সব খাবার এগিয়ে গুছিয়ে দিচ্ছেন। লজ্জা করে, কিন্তু কম সম খাবেন না বাবু। তাহলে তিনি বড় রাগ করবেন। আমাকে বলে দিলেন। মানুষের শয়তানির অন্ত নেই, দুঃসাহসেরও অবধি নেই। সে স্বচ্ছন্দে স্নেহের হাসিতে মুখখানা রান্নাঘরের দিকে তুলে চেঁচিয়ে বললে, আমার কাছে তোর আবার লজ্জা কিরে শুধু? আয় আয়, বেরিয়ে আয়। অনেক দিন দেখিনি, একবার দেখি। কাঠ হয়ে সেই দরজা ধরে দাঁড়িয়ে রইলুম। আমার মেজোজাও রান্নাঘরে ছিল। ঠাট্টা করে বললে, দিদির সবটাইতেই বাড়াবাড়ি। পাড়ার লোক ভাইয়ের মতো বিয়ের দিন পর্যন্ত সামনে বেরিয়েছ, কথা কয়েছ, আর আজই যত লজ্জা। একবার দেখতে চাচ্ছেন, যাও না। এর আবার জবাব দেব কি? বেলা তখন 2-2:30। বাড়ির সবাই যে যার ঘরে শুয়েছে। চাকরটা এসে বাইরে থেকে বললে, বাবু পান চাইলেন মা। কে বাবু? নরেন বাবু। তিনি শিকার করতে যাননি? কই না, বৈঠকখানায় শুয়ে আছেন যে। তাহলে শিকারের ছলটাও মিথ্যে। পান পাঠিয়ে দিয়ে জানলায় এসে বসলুম। এই বাড়িতে আসা পর্যন্ত এই জানলাটি ছিল সবচেয়ে আমার প্রিয়। নিচেই ফুল বাগান, এক ঝাড় চামেলি ফুলের গাছ দিয়ে সম্মুখটা ঢাকা। এখানে বসলে বাইরের সমস্ত দেখা যায়।
কিন্তু বাইরে থেকে কিছু দেখা যায় না। আমি মানুষের এই বড় একটা অদ্ভুত কাণ্ড দেখি যে বিপদটা হঠাৎ তার ঘাড়ে এসে পড়ে তাকে একান্ত অস্থির ও উদ্বিগ্ন করে দিয়ে যায়। অনেক সময় সে তাকেই একপাশে ঠেলে দিয়ে একটা তুচ্ছ কথা চিন্তা করতে বসে যায়। বাইরে পান পাঠিয়ে দিয়ে আমি নরেনের কথাই ভাবতে বসেছিলুম সত্যি, কিন্তু কখন কোন ফাঁকে যে আমার স্বামী এসে আমার সমস্ত মন জুড়ে বসে গিয়েছিলেন সে আমি টেরও পাইনি। আমার স্বামীকে আমি যত দেখছিলুম ততই আশ্চর্য হয়ে যাচ্ছিলুম। সবচেয়ে আশ্চর্য হতুম তার ক্ষমা করবার ক্ষমতা দেখে। আগে আগে মনে হতো এ তার দুর্বলতা, পুরুষত্বের অভাব, শাসন করবার সাধ্য নেই বলেই ক্ষমা করেন। কিন্তু যতদিন যাচ্ছিল ততই টের পাচ্ছিলুম তিনি যেমন বুদ্ধিমান তেমনই দৃঢ়। আমাকে যে তিনি ভেতরে ভেতরে কত ভালোবেসেছেন সে তো আমি অসংশয় অনুভব করতে পারি, কিন্তু সে ভালোবাসার উপর এতটুকু জোর খাটাবার সাহস আমার তো হয় না। একদিন কথায় কথায় বলেছিলুম, আচ্ছা তুমিই বাড়ির সর্বস্ব, কিন্তু তোমাকে যে বাড়ি শুদ্ধ সবাই অযত্ন অবহেলা করে, এমনকি অত্যাচার করে, এ কি তুমি ইচ্ছা করলে শাসন করে দিতে পারো না? তিনি হেসে জবাব দিয়েছিলেন, কই, কেউ তো অযত্ন করে না। কিন্তু আমি নিশ্চয়ই জানতুম কিছুই তার অবিদিত ছিল না। বললুম, আচ্ছা যত বড় দোষী হোক তুমি কি সব মাপ করতে পারো? তিনি তেমনি হাসি মুখে বললেন যে সত্যি ক্ষমা চায় তাকে করতেই হবে, এ যে আমাদের মহাপ্রভুর আদেশ গো। তাই একদিন চুপ করে বসে ভাবতুম, ভগবান যদি সত্যি নেই তাহলে এত শক্তি এত শান্তি ইনি পেলেন কোথায়? এই যে আমি স্ত্রীর কর্তব্য একদিনের জন্যে করিনে, তবু তো তিনি কোনোদিন স্বামীর জোর নিয়ে আমায় অমর্যাদা অপমান করেন না। আমাদের ঘরের কুলুঙ্গিতে একটি শ্বেত পাথরের গৌরাঙ্গ মূর্তি ছিল। আমি কত রাত্রে ঘুম ভেঙে দেখেছি স্বামী বিছানার ওপর স্তব্ধ হয়ে বসে এক দৃষ্টে তার পানে চেয়ে আছেন, আর দু চক্ষু বয়ে অশ্রুধারা বয়ে যাচ্ছে। সময় সময় তার মুখ দেখে আমারও যেন কান্না আসতো। মনে হতো অমনি করে একটা দিনও কাঁদতে পারলে বুঝি মনের অর্ধেক বেদনা কমে যাবে। পাশের কুলুঙ্গিতে তার খান কয়েক বড় আদরের বই ছিল, তার দেখা দেখি আমিও মাঝে মাঝে পড়তুম। লেখাগুলো যে আমি সত্যি বলে বিশ্বাস করতুম তা নয়, তবুও এমন কতদিন হয়েছে কখন পড়ায় মন লেগে গেছে, কখন বেলা বয়ে গেছে, কখন দুফোঁটা চোখের জল গড়িয়ে গালের ওপর শুকিয়ে আছে, কিছুই ঠাহর পায়নি। কতদিন হিংসে পর্যন্ত হয়েছে। তার মতো আমিও যদি এগুলি সমস্ত সত্যি বলে ভাবতে পারতুম। কিছুদিন থেকে আমি বেশ টের পেতুম কি একটা ব্যথা যেন প্রতিদিনই আমার বুকের মধ্যে জমা হয়ে উঠছিল, কিন্তু কেন, কিসের জন্য তা কিছুতে হাতড়ে পেতুম না। শুধু মনে হতো আমার যেন কেউ কোথাও নেই। ভাবতুম মায়ের জন্যই বুঝি ভেতরে ভেতরে মন কেমন করে, তাই কতদিন ঠিক করেছি কালই পাঠিয়ে দিতে বলবো। কিন্তু যেই মনে হতো এই ঘরটি ছেড়ে আর কোথাও যাচ্ছি না, অমনি সমস্ত সংকল্প যে ভেসে যেত তাকে মুখ ফুটে বলাও হতো না। মনে করলুম যাই, কুলুঙ্গে থেকে বইখানা এনে একটু পড়ি। আজকাল এই বইখানা হয়েছিল আমার অনেক দুঃখের সান্ত্বনা। কিন্তু উঠতে গিয়ে হঠাৎ আঁচলে একটা টান পড়তেই ফিরে চেয়ে নিজের চক্ষুকে বিশ্বাস হলো না। দেখি আমার আঁচল ধরে জানলার বাইরে দাঁড়িয়ে নরেন। একটু হলেই চেঁচিয়ে ফেলেছিলুম আর কি। সে কখন এসেছে, কতক্ষণ এভাবে দাঁড়িয়ে আছে কিছুই জানতে পারিনি, কিন্তু কি করে যে সেদিন আপনাকে সামলে ফেলেছিলুম আমি আজও ভেবে পাইনি। ফিরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলুম, এখানে এসেছো কেন, স্বীকার করতে? নরেন বললে, বসো বলছি। আমি জানলার ওপর বসে পড়ে বললুম, স্বীকার করতে যাওনি কেন? নরেন বললে, ঘনশ্যামবাবুর হুকুম পাইনি, যাবার সময় বলে গেলেন আমরা বৈষ্ণব, আমাদের বাড়ি থেকে জীব হত্যা করা নিষেধ। চোখের নিমিষে স্বামীর গর্বে আমার বুকখানা ফুলে উঠল। তিনি কোনো কর্তব্য ভোলেন না,
সেদিকে তার এক বিন্দু দুর্বলতা নেই। মনে মনে ভাবলুম, এ লোকটা দেখে যাক আমার স্বামী কত বড়। বললুম, তাহলে বাড়ি ফিরে গেলে না কেন? সেই লোকটা গরাদের ফাঁক দিয়ে খপ করে আমার হাতটা চেপে ধরে বললে, শুধু টাইফয়েডের জ্বরে মরতে মরতে বেঁচে উঠে যখন শুনলুম তুমি পরের হয়েছ আর আমার নেই, তখন বারবার করে বললুম, ভগবান আমাকে বাঁচালে কেন? তোমার কাছে আমি এইটুকু বয়সের মধ্যে এমন কি পাপ করেছি যার শাস্তি দেবার জন্যে আমাকে বাঁচিয়ে রাখলে? বললুম, তুমি ভগবান মানো? নরেন থতমত খেয়ে বলতে লাগলো, না, হ্যাঁ, না মানি নে, কিন্তু সে সময় কি জানো। থাকগে তারপরে। নরেন বলে উঠল, সে আমার কি দিন, যেদিন শুনলুম তুমি আমারই আছো, শুধু নামে অন্যের, নইলে আমারই চিরকাল, শুধু আমারই। আজও একদিনের জন্য আর কারো শয্যায় রাত্রি। ছি ছি, চুপ করো। কিন্তু কে তোমাকে এ খবর দিলে? কার কাছে শুনলে? তোমাদের যে দাসী 3-4 দিন হলো বাড়ি যাবার নাম করে চলে গেছে, যে মুক্ত কি তোমার লোক ছিল? বলে জোর করে তার হাত ছাড়াতে গেলুম, কিন্তু এবারেও সে তেমনই সজোরে ধরে রাখলে। তার চোখ দিয়ে ফোঁটা 2 জলও গড়িয়ে পড়ল। বললে, শুধু এমনই করে কি আমাদের জীবনের শেষ হবে? অমন অসুখে না পড়লে আজ কেউ তো আমাদের আলাদা করে রাখতে পারতো না। যে অপরাধ আমার নিজের নয়, তার জন্যে কেন অত বড় শাস্তি ভোগ করব? লোকে ভগবান ভগবান করে, কিন্তু তিনি সত্যি থাকলে কি বিনা দোষে এত বড় সাজা আমাদের দিতেন? কক্ষনো না। তুমি বা কিসের জন্য একজন অজানা অচেনা মূর্খ লোকের। থাক থাক, ও কথা থাক। নরেন চমকে উঠে বললে, আচ্ছা থাক, কিন্তু যদি জানতাম তুমি সুখে আছো, সুখী হয়েছ, তাহলে হয়তো একদিন মনকে সান্ত্বনা দিতে পারতুম। কিন্তু কোনো সম্বলই আমার হাতে নেই, আমি বাঁচব কি করে? আবার তার চোখে জল এসে পড়ল। এবার সে আমার হাতটাই টেনে নিয়ে তার নিজের চোখের জল মুছে বললে, এমন কোনো সভ্য দেশ পৃথিবীতে আছে যেখানে এত বড় অন্যায় হতে পারত? মেয়ে মানুষ বলে কি তার প্রাণ নেই? তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিয়ে এমন করে তাকে সারা জীবন দগ্ধ করবার অধিকার সংসারে কার আছে? কোন দেশের মেয়েরা ইচ্ছে করলে এমন বিয়ে লাথি মেরে ভেঙে দিয়ে যেখানে খুশি চলে যেতে পারে না? এসব কথা আমি সমস্তই জানতুম। আমার মামার ঘরে নব্যযুগের সাম্য, মৈত্রী, স্বাধীনতার কোনো আলোচনাই বাকি ছিল না। আমার বুকের ভেতরটা কেমন যেন দুলতে লাগলো। বললুম, তুমি আমাকে কি করতে বলো? নরেন বললে, আমি তোমাকে কোনো কথাই বলবো না। এইটুকু শুধু জানিয়ে যাব যে মরণের গ্রাস থেকে উঠে পর্যন্ত আমি আজকের দিনের প্রতীক্ষা করেই পথ চেয়েছিলুম। তারপরে হয়তো একদিন শুনতে পাবে যেখান থেকে উঠে এসেছি তার কাছেই ফিরে চলে গেছি। কিন্তু তোমার কাছে এই আমার শেষ নিবেদন রইল শুধু, বেঁচে থাকতে যখন কিছুই পেলুম না, মরণের পরে যেন ওই চোখের 2 ফোঁটা জল পাই। আত্মা বলে যদি কিছু থাকে, তার তাতেই তৃপ্তি হবে। আমার হাতটা তার হাতের মধ্যেই রইল। চুপ করে বসে রইলুম। এমন ভাবি, সেই দিন যদি গুণাগ্রেও জানতুম মানুষের মনের দাম এই একেবারে উল্টো ধারায় বইয়ে দিতে এইটুকু মাত্র সময়, এইটুকু মাত্র মাল মশলার প্রয়োজন, তাহলে যেমন করে হোক সেদিন তার হাত ছড়িয়ে নিয়ে জানলা বন্ধ করে দিতুম। কিছুতেই তার একটা কথাও কানে ঢুকতে দিতুম না। কটা কথা, কফোটা চোখের জলই বা তার খরচ হয়েছিল। কিন্তু নদীর প্রচণ্ড স্রোতে পাতাশুদ্ধ স্বর্গাত যেমন করে কাঁপতে থাকে, তেমনি করে আমার সমগ্র দেহটা কাঁপতে লাগলো। মনে হতে লাগলো নরেন যেন কোনো অদ্ভুত কৌশলে আমার 5 আঙুলের ভেতর দিয়ে 500 বিদ্যুতের ধারা আমার সর্বাঙ্গে বইয়ে দিয়ে আমার পায়ের নখ থেকে চুলের ডগা পর্যন্ত অবশ করে আনছে। সেদিন মাঝখানেই সেই লোহার গরাদগুলো যদি না থাকতো, আর সে যদি আমাকে টেনে তুলে নিয়ে পালাতো, হয়তো আমি একবার চেঁচাতে পর্যন্ত পারতুম না, ওগো কে আছো, আমায় রক্ষা করো। দুজনে কতক্ষণ এমন স্তব্ধ হয়েছিলুম জানি নে। সে হঠাৎ বলে উঠল,
শুধু কেন? তুমি তো বেশ জানো আমাদের মিথ্যা শাস্ত্রগুলো শুধু মেয়ে মানুষকে বেঁধে রাখবার শিকল মাত্র। যেমন করে হোক আটকে রেখে তাদের সেবা নেবার ফন্দি। সতীর মহিমা কেবল মেয়ে মানুষের বেলায়, পুরুষের বেলায় সব ফাঁকি। আত্মা আত্মা যে করে সে কি মেয়ে মানুষের দেহে নেই? তার কি স্বাধীন সত্তা নেই? সে কি শুধু এসেছিল পুরুষের সেবাদাসী হবার জন্যে? বৌমা, বলি কথা তোমাদের শেষ হবে না বাছা। মাথার উপর বাজ ভেঙে পড়লেও বোধ করি মানুষে এমন করে চমকে ওঠে না। আমরা দুজনে যেমন করে চমকে উঠলুম। নরেন হাত ছেড়ে দিয়ে বসে পড়ল। আমি মুখ ফিরিয়ে দেখলুম বারান্দায় খোলা জানলার ঠিক সম্মুখে দাঁড়িয়ে আমার শাশুড়ি। বলছেন, বাছা, এ পাড়ার লোকগুলো তো তেমন সভ্যপব্য নয়। অমন করে ঝোপের মধ্যে দাঁড়িয়ে কান্নাকাটি করতে দেখলে হয়তো বা দোষের ভেবে নেবে। বলি, বাবুটিকে ঘরে ডেকে পাঠালেই তো দেখতে শুনতে সব দিকে বেশ হতো। কি একটা জবাব দিতে গেলুম, কিন্তু মুখের মধ্যে জিভটা আমার আড়ষ্ট হয়ে রইল। একটা কথাও ফুটল না। তিনি একটুখানি হেসে বললেন, বলতে পারি নে বাছা, শুধু ভেবেই মরি বৌমাটি কেন আমার এত কষ্ট সয়ে মাটিতে শুয়ে থাকেন। তা বেশ, বাবুটি নাকি দুপুরবেলা চা খান। চা তৈয়ারি হয়েছে। একবার মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করো দেখি বৌমা, চায়ের পেয়ালাটা বৈঠকখানায় পাঠিয়ে দেব, না ওই বাগানে দাঁড়িয়ে খাবেন? উঠে দাঁড়িয়ে প্রবল চেষ্টায় তবে কথা কইতে পারলুম। বললুম, তুমি কি রোজ এমনই করে আমার ঘরে আড়ি পাতো মা? শাশুড়ি মাথা নেড়ে বললেন, না না, সময় পাই কোথা, সংসারের কাজ করেই তো সারতে পারি নে। এই দেখো না বাছা, বাতে মরছি, তবু চা তৈরি করতে রান্নাঘরে ঢুকতে হয়েছিল। তা এ ঘরেই না হয় পাঠিয়ে দিচ্ছি। বাবুটির আবার ভারী লজ্জার শরীর, আমি থাকতে হয়তো খাবেন না। তা যাচ্ছি আমি, বলে তিনি ফিক করে একটু হেসে চলে গেলেন। এমনই মেয়ে মানুষের বিদ্বেষ। প্রতিশোধ নিবার বেলায় শাশুড়ি বধূর মান্য সম্বন্ধে কোনো উঁচু নিচুর ব্যবধানই রাখলেন না। সেইখানেই মেজের ওপর চোখ বুজে শুয়ে পড়লুম। সর্বাঙ্গ বয়ে ঝরঝর করে ঘাম ঝরে সমস্ত মাটিটা ভিজে গেল। শুধু একটা সান্ত্বনা ছিল, আজ তিনি আসবেন না। আজকাল রাত্রিটা অন্তত চুপ করে পড়ে থাকতে পাবো। তার কাছে কৈফিয়ত দিতে হবে না। কতবার ভাবলুম উঠে বসি, কাজকর্ম করি, যেন কিছুই হয়নি, কিন্তু কিছুতেই পারলুম না। সমস্ত শরীর যেন থরথর করতে লাগলো। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল। এ ঘরে কেউ আলো দিতে এলো না। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই 7ম পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।